আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আলোচনায় আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। একটা নিউজ বের হয়েছে, আপনারা হয়তো খেয়াল করেছেন, যে যেখানে বাংলাদেশের সেনা প্রধান ভারতে যাচ্ছেন। আই ডোন্ট নো হাউ সিগনিফিক্যান্ট দিস ইজ এবং ওয়াই ইট শুড বি সিগনিফিক্যান্ট, বাট এই নিউজটা মার্কেটে আসার পর থেকে মোটামুটি অনেকে অনেক কথা বলছে, বিশেষ করে এন্টি বাংলাদেশ শিবিরে বাংলাদেশ বিরোধী শক্তি যারা আছে, স্বাধীনতা বিরোধী শক্তি যারা আছে, তারা কেন জানি এটা নিয়ে অনেক কমেন্ট টমেন্ট করছে। তারা আবার অনেকে হিসাব নিকাশ করছে। ইটস তো সিম্পল থিং, যেতেই পারে, রাইট? তো আসলে উনি কেন যাচ্ছেন? উনি ওনার কোনো বাইলেটারাল কাজে যাচ্ছেন হয়তো, আবার এমন হতে পারে জাস্ট এমনি দেখা করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন। আরে বাংলাদেশ থেকে কিছুদিন আগে সেনাবাহিনীর লোকজন পাকিস্তানেও গেছে না? গেছে না? গেছে তো। পাকিস্তান থেকেও সেনাবাহিনীর লোকজন বাংলাদেশে আসছে, তো দারুণ গেলে সমস্যা কি? আপনাদের এত চুলকায় কেন, বা আপনাদের এত সমস্যা কোন জায়গায়? এগুলি সবই একটা ভয়। মানে স্যার ইউনুস, তার দলবল, এনসিপি এবং বাংলাদেশে জুলাই আগস্টের যারা দাঙ্গা হাঙ্গামার ইয়ে ছিল, তাদেরই ভয় এগুলি। তারা খুব ভয়ে আছে, কোন দিকে কি করবে না করবে কিছু বুঝতে পারতেছে না। তাদের মনে হচ্ছে যে পায়ের নিচে মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো টপকে যেতে পারে। আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা ব্যান করে দেওয়ার তাদের যে চেষ্টা, এবং আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করার তাদের যে চেষ্টা, এটা তারাও জানে যে ফিজিবল না, এটা ইলিগাল, এবং তাদের কোনো এখতিয়ার নাই আসলে। কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার এখতিয়ার কিন্তু তাদের নাই। আওয়ামী লীগ এটা পলিটিক্যাল পার্টি, একটা মেজর পলিটিক্যাল পার্টি, রাইট? কিন্তু যেহেতু তারা এই স্ট্যান্সে সামনে আগানোর চেষ্টা করছে, মতবাদ নিয়ে তারা ইলেকশন করার চেষ্টা করছে, কোনো রকমে যাতে একটা ইলেকশন করে দেয়, সেহেতু তাদের মনের ভিতরে অনেক ধরনের ভয় আছে। কারণ আওয়ামী লীগের বেশিরভাগ পাওয়ার হাউস এখন হচ্ছে ইন্ডিয়াতে, রাইট? আওয়ামী লীগের নেতা কর্মী হতে শুরু করে সবাই বেসিকলি এখন ইন্ডিয়াতে অবস্থান করছে। স্বাভাবিকভাবে 1971 সালে মানে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে, অত্যাচারিত হয়ে, নির্যাতিত হয়ে ইন্ডিয়াতে অবস্থান নিয়েছিল বাংলাদেশের মানুষজন। ওখান থেকে প্রিপারেশন নিয়ে এসে তারপরে দেশ স্বাধীন করেছিল। স্যার ইউনূসের মনে ভয় হচ্ছে যে সেই 71-এর ব্যাপারটা আবার রিপিট হবে কিনা এখানে। কারণ আমাদের মাথায় তো ঢুকে গেছে, বা বাংলাদেশের মানুষের মাথায় তো ঢুকে গেছে, দেশকে স্বাধীন করতে হবে, দেশ এখন স্বাধীন না, দেশ এখন পরাধীন। আর তারা সবাইকেই ভয় পাচ্ছে, শুধু যে মানে একজন মানে বাংলাদেশের সেনাপ্রধানের ভারত যাওয়া তা না, তারা সবাইকে ভয় পাচ্ছে, আমাকেও ভয় পাচ্ছে ইন এ ওয়ে। আই মিন দেখেন, আমি তো চাই না আমাকে কেউ ভয় পাক, কিন্তু তাও ভয় পায়। প্রতিদিনই কোনো না কোনো সেগমেন্টে দেখে আমার নাম চলে আসতেছে। আজকেও দেখলাম ওই যে প্রেস সেক্রেটারি শফিক আবারও আমার নাম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমি আমার নাম না নিলে তার মনে হয় ঘুম আসে না। সে আমার সাথে কান্নাকি কম্পেয়ার করতেছে, কন্ট্রাস্ট করতেছে না অল দ্যাট। এই যে শফিকদের মতো মানুষরা এখন বাংলাদেশের পাওয়ারে বসে আছে, শফিকদের মতো বট বাহিনীর নেতারা, চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি, প্রতিদিনই মিথ্যা কথা বলে, সারাদিনই মিথ্যা কথা বলে, উল্টাপাল্টা কথা বলে, কয়েক জায়গায় যা মিথ্যা কথা বলে সবার সামনে ধরাও খায়, আবার নির্লজ্জের মতো সামনে এসে আবারও বকবক। এটা বলে প্রেস সেক্রেটারি। এ তো চটি পত্রিকার লেখকও হইতে পারবে না। মানে আনবিলিভেবল। এরা কেমনে কি এএফপি তে ছিল, এএফপির সাথে কমিউনিকেশন মানে কন্ট্রাক্ট ছিল, ওইটাও তো নাই, বের করে দিছে না? বের করে দিছে। কেন বের করে দিছে? জঙ্গিদের সাথে সংশ্লিষ্টতা থাকার কারণে। অনেকেই বলতে পারেন আমি কেমন জানি, আমি অনেক কিছুই জানি। এখন ধরেন এমন হইতে পারে যে শফিকের বসের 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 বস, মানে একেবারে টপ বস যারা ছিল আর কি, আগে 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 এই চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি হওয়ার আগে, তাদের সাথে আমাদের কথাবার্তা হয় না? হয়তো আমার ফেসবুকে দেখেছেন না? দেখেছেন নিশ্চয়ই। সমষ্টিগতভাবে খুব ভয়ে আছে যে যে কোনো মুহূর্তে তাদের অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যেমন ধরেন ক্রিকেটার সাকিব আল হাসান, রাইট? সাকিব আল হাসানকে তারা 1 বছর ধরে মানে তারা ক্রিকেটই খেলতে দিচ্ছে না, এবং এতদিন তো ভিতরে ভিতরে তারা এরকম গুটিবাজি করছিল। এখন ওই যে শিশু উপদেষ্টা আসিফ কয়দিন আগে যে ভাত খেতে পারতো না, কিন্তু এখন 5 লাখ 2 লাখ টাকার 3 লাখ টাকার লিমিটেড এডিশনের জুতা পরে, রাইট? সেই আসিফ এখন ওপেনলি বলে যে আমরা সাকিবকে খেলতে দিব না, আমি সাকিবকে খেলতে দিব না, বাংলাদেশে কখনোই ক্রিকেট খেলতে দিব না। কিন্তু আসিফ শিশু উপদেষ্টা তো মানে বুঝতে পারতেছে না, তার কোনো আইডিয়াও নাই যে যখন এটা ফাঁস করে দিয়েছে সে, যে সাকিবকে পলিটিক্যাল রিজনে বাংলাদেশ টিমে খেলতে দিচ্ছে না, সাকিব আল হাসানের মতো একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়কে, একজন মানে নাম্বার 1 অলরাউন্ডারকে খেলতে দিচ্ছে না, এই জিনিসটা পুরো বাংলাদেশ টিমের উপর আসতে পারে, পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরেও আসতে পারে। কারণ সে ওপেনলি ডিক্লেয়ার করে দিয়েছে পলিটিক্যাল রিজনে সে সাকিবকে নিচ্ছে না, সাকিবকে খেলতে দিবে না বাংলাদেশের মাঠে, বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে। অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেট বোর্ডও এখন রিস্কে পড়ে যেতে বাধ্য। এমন হতে পারে স্যাংশন আসতে পারে, নিষিদ্ধ হতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ পলিটিক্সের সাথে স্পোর্টসকে মিক্স আপ করা, এবং এগুলি মানে ডেফিনেটলি আইসিসির কিছু পলিসি আছে। অবভিয়াসলি সে সমস্ত পলিসির বাইরে আইসিসি কখনো যাবে না, এবং সুযোগ পাওয়া মাত্র একটা মোচড় দিবে। সো
সে বেসিক্যালি পুরো বিপদটা বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে নিয়ে আসছে, কিন্তু তাদের এইটুকু কমন সেন্স পর্যন্ত নাই। কারণ তাদের অবশ্যই শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, এগুলি অর্ধশিক্ষিত, অশিক্ষিত বলা যায়। আর মানে কদিন আগে কথাও বলতে পারতো না, কোথাও নিয়ে যান সামনে ইংরেজি কথা বলতে দেন 2টা লাইন, কোনো একটা ফরেন ডিপ্লোমেটের সাথে কথা বলতে দেন, কথা বলতে পারে না, আই গো ইউ কাম গো দেয়ার, আই ইট নো ইট টাইপের কথাবার্তা বলে, রাইট? তো এদের শিক্ষার লেভেলও মানে মাশাআল্লাহ সেই লেভেলে, এরা হয়ে গেছে এখন উপদেষ্টা। ওকে ফাইন, কিন্তু একটার পর একটা খড়গ যে নামিয়ে আনছে বাংলাদেশের উপরে, এই ক্রিকেটটাকেও নষ্ট করে দিচ্ছে। কদিন পরে স্যাংশন ম্যাংশন খেয়ে একেবারে ক্রিকেট খেলা বাংলাদেশের বন্ধ হয়ে যাবে। অথচ বাংলাদেশের অন্যান্য ক্রিকেটার যারা আছে তারা এগুলো নিয়ে চুপ। অবশ্য তাদের কিছু বলারও নাই, কারণ তারা তো প্লেয়ার, তারা তো আর পলিটিশিয়ান না, রাইট? তবে এই সাকিব আল হাসানকে ক্রিকেট খেলতে না দেওয়া, এটা যে আসিফের উপরে মানে কত বড় ভাবে প্রেসারে আসবে, মানে এটা যে ওর মাথার উপরে কিভাবে ভেঙে পড়বে, সেটা আর কদিন পরেই আমরা দেখতে পারবো। এমন না যে দেখবো না, এটা আমরা দেখে যাবো, আমাদের লাইফ টাইমে তো অবশ্যই দেখে যাবো। ইন ফিউ মান্থস অর 6 মান্থস আমরা এই জিনিসগুলি দেখবো। আসিফের কারণে, এই উপদেশটা আসিফের কারণে কি কি হয়েছে, এবং উপদেশটা আসিফ কিভাবে এগুলি হজম করবে, এটা আমরা অবশ্যই দেখবো। রইল কথা হচ্ছে সাকিবকে আর কখনো ক্রিকেট খেলবে কিনা বাংলাদেশে, অবশ্যই খেলবে। ওই ধরনের সিচুয়েশন আবার আসবে, ক্রিয়েট হবে, এবং সাকিব আল হাসান ডেফিনেটলি বাংলাদেশে ক্রিকেট খেলবে। এটা অনেকটা হচ্ছে ওই আওয়ামী লীগকে ব্যান করে দেওয়ার মতো। তারা মুখে অনেক কিছুই বলছে যে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হবে না, বাট আদবে আওয়ামী লীগ সব জায়গায় আছে। আওয়ামী লীগ ইজ এভরিওয়্যার, মানে এমন কোনো জায়গা নাই আওয়ামী লীগ নাই, ঠিক আছে? মানে আওয়ামী লীগ ছাড়া তাদের ঘুমই হবে না। আমাদের নাম জপা ছাড়া, আওয়ামী লীগের নাম জপা ছাড়া, শেখ হাসিনার নাম জপা ছাড়া তাদের আর কোনো কাজ নাই এখন। আর ইদানিং টকশোগুলি খেয়াল করলে বুঝবেন যে অনেকেই একটু একটু করে মুখ খুলছেন, অনেকেই প্রতিবাদ করার চেষ্টা করছেন, এবং মানুষ আস্তে আস্তে এই ধরনের সাহসগুলো সঞ্চয় করছেন। এবং একটা কথাই সব জায়গায় চলছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ ব্যাক করবে। হ্যাঁ, কিভাবে ব্যাক করবে সেটা কেউ বলতে পারছেন। অফকোর্স দ্যাটস পার্ট অফ এ প্ল্যান, রাইট? মানে কিভাবে সেটা তারা আপনাদেরকে বা সবাইকে বলে বলে আসবে না, যখন আসবে তখন আসবে। কিভাবে আসবে, কোনো মানে বিশাল বড় ব্যাংক দিয়ে আসবে নাকি নর্মালি আসবে, এটা সময় বলে দিবে। এবং ডক্টর ইউনূসদের এখন মূল মাথা ব্যথা হচ্ছে যে আওয়ামী লীগের ফিরে আসাটাকে কিভাবে ঠেকানো যায়, কিন্তু ওনাদের ক্ষমতায় সেটা নাই। অনেক ক্ষমতা দিয়ে এটা মানে আওয়ামী লীগকে আটকে রাখতে পারবে না, এটা তারা বুঝে গেছে। আর ওদিকে হচ্ছে আরেকটা পলিটিক্যাল পার্টি এনসিপি, যাদের অ্যাকচুয়ালি কোনো ফাউন্ডেশন নেই, কোনো বেজ নেই। তারা নাকি এখন শাপলা প্রতীক নিতে চাইতেছে, শাপলা প্রতীকও নাই তাদের কাছে। মানে শাপলা প্রতীক নিবে, বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা, এটা তারা তাদের পলিটিক্যাল পার্টির জন্য ইউজ করবে। মানে ফাইজলামিরও একটা লিমিট থাকে আর কি, পাবে না কখনো। বাট এই এনসিপি নামের এই পলিটিক্যাল পার্টিটা আসলে কি? এটা জামাতেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান, জামাত হিজবুত তাহরির বা জঙ্গি সন্ত্রাসীদের একটা সংগঠন হয়ে গেছে, যেটা ডক্টর ইউনূসের ব্রেইন চাইল্ড, এটা আমরা সবাই জানি। তো এনসিপি আসলে কি ইলেকশন করতে পারবে বাংলাদেশে, বা ইলেকশন করলে কি হবে? আমার মতে ওরা আসন তো দূরের কথা, মানুষের 10টা ভোটও পাবে না, কারণ এনসিপির কোনো পাবলিক অ্যাকসেপ্টেন্স নাই। মানে পাবলিক এনসিপিকে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নাই, করবেও না। কারণ এই ধরনের মানে এরা বেসিকলি গুনস, রাইট? এরা বেসিকলি গুনস, পাড়ার গুনস আর কি, ওই যে বলে কিশোর গ্যাং এর মতো। সো এনসিপি হচ্ছে একটা কিশোর গ্যাং পার্টি, এবং কিশোর গ্যাং পার্টি কখনো কেউ ভোট দিবে না। সো এনসিপি যেটা করবে সেটা হচ্ছে অন্যান্য কোনো দলের সাথে ভিড়ে যাওয়ার চেষ্টা করবে, আসন ভাগাভাগি করার চেষ্টা করবে। কিন্তু তাও মানে তাদেরকে যারা নিবে, ধরেন তারা নুরুর দলের সাথে অথবা বিএনপির সাথে অথবা জামাতের সাথে এক হয়ে কিছু একটা করার চেষ্টা করছে, মানে মার্চ করেছে। এনসিপি যেই দলের সাথে মার্চ করবে সেই দল ভরাডুবি হবে। এনসিপি যদি ধরেন বিএনপির সাথে মার্চ করে, বিএনপির ভরাডুবি আরো বড়সড় ভাবে হবে, আরো ডুববে দলটা। বা জামাতের সাথে করলে তো আর কথাই নাই, জামাত এনসিপি, অ্যাকচুয়ালি জামাত এনসিপি সেম জিনিস, বাট অফিসিয়ালি যদি তোরা মার্চ করে দেন ফিনিশ, ওদের ক্যারিয়ারই শেষ। মানে এনসিপি এমন একটা নাম হয়ে গেছে বাংলাদেশে, তারা যেখানেই যাবে এদের কিশোর গ্যাং, এরা সন্ত্রাসী, এরা চাঁদাবাজ, এরা ওই সমন্বয়ক যেরকম একটা গালি হয়ে গেছে। এখন দেখবেন যে সমন্বয়ক কথাটা খুব একটা কেউ আওয়াজ করে না, কারণ সমন্বয়ক না এই ওয়ার্ডটার এতই নেগেটিভ ব্র্যান্ডিং হয়ে গেছে যে এরা এত এত বাজে কাজ করেছে, এত মার্ডার করেছে, এত মব কিলিংস করেছে, যে এখন সমন্বয়ক শুনলেই মানুষ মেজাজ খারাপ হয়ে যায়। আর এনসিপি হলো এই সমন্বয়কদের পার্টি, রাইট? আর এই সমন্বয়ক নামের এই বস্তুগুলা, এই প্রাণীগুলা কোনোদিনও বাংলাদেশের মাথা তুলে দাঁড়াতে পারবে না। সমন্বয়ক মানেই লাইফ ক্যারিয়ার শেষ, সমন্বয়ক মানেই হচ্ছে চাকরি পাবেন না, সমন্বয়ক মানেই হচ্ছে ভিসা পাবেন না, সমন্বয়ক মানেই হচ্ছে বিদেশে গেলেও দোরানি খাইতে হবে। এদের আশেপাশেও ঘুরে ওই ছাত্ররা মানে ক্যারিয়ার বরবাদ, লাইফ বরবাদ। এই সমন্বয়কদের কারণেই কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা এখন ভিসা পাচ্ছে না, কারণ বিভিন্ন এম্বাসি মনে করছে এই যদি সমন্বয়ক হয়ে থাকে তাহলে তো বিপদ, ওর ভিসাই দিব না, এখন সব সমন্বয়ক। তো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয়, আসলে ইলেকশন করবে কারণ এনসিপি তো নাই, জামাত তো মানে 2-3টা আসনের বেশি পাবে না, কয়টা আসন পাবে? ভাগাভাগি না করলে জামাত কোনো আসন পাবে না। আর বিএনপিকে দিয়ে দেশের কিছু হবে না, বিএনপির কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই। হ্যাঁ, বিএনপি একটু পপুলার হয়েছে, কিন্তু তাদের অতীত এবং এর মধ্যে যারা গত 1 বছরে যা যা করেছে, চাঁদাবাজি হতে শুরু করে, হত্যা হতে শুরু করে, দুনিয়ার ন্যাস্টি শিট যেগুলি যা করেছে, এবং বিএনপি তারাই যে এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই। বিএনপিরও কনফিডেন্স নাই আসলে, তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে যাবে, আসলে কনফিডেন্স নাই। এরা কেউই
অ্যাকচুয়ালি দেশ চালাতে পারবে না। গত 14 মাস ধরে বাংলাদেশ কিন্তু এই এনসিপি, জামাত শিবির, বিএনপি, ডক্টর ইউনূস এদের হাতেই। এরাই কিন্তু গত 1 বছর ধরে বাংলাদেশকে কন্ট্রোল করছে। এরাই কিন্তু পাওয়ারে, ইন এ ওয়ে শ্যাডো পাওয়ারে আছে। এবং এরা বাংলাদেশের কি হাল করেছে, আপনার কি হাল করেছে, মানুষের কি হাল করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কি হাল করেছে, ইকোনমির কি হাল করেছে। শত শত কারখানা বন্ধ হয়ে গেছে বাংলাদেশে, লক্ষ লক্ষ মানুষ চাকরি হারিয়েছে। ভাতা ছিল আগে, সেই ভাতাগুলি পাচ্ছে না, না কোনো ভাতাই নাই। মুক্তিযুদ্ধ ভাতা বলেন, তারপরে বয়স্ক ভাতা বলেন, এতগুলি মানুষ কোনো ভাতাই পায় না। তাহলে চিন্তা করেন যে দেশকে কোথায় নামিয়ে দিয়েছে তারা। তারা নিজেরা নিজের ব্যবসা করছে, কেউ নতুন জুতা কিনছে, কেউ নতুন গাড়ি কিনছে, কেউ নতুন বয়ফ্রেন্ড বানাইতেছে, কেউ নতুন মোবাইল ফোন কিনছে, কেউ দেশে বিদেশে ঘুরছে কোনো কারণ ছাড়া, কেউ বাড়ি কিনছে, কেউ গাড়ি কিনছে। আই মিন অল দ্য শিটস আর হ্যাপনিং ইন ফ্রন্ট অফ আওয়ার ওন আইস। এবং এগুলি যে শুধু আমরা দেখছি তা না, এগুলি সবাই দেখছে, আপনারাও দেখছেন, সাধারণ মানুষও দেখছে। সো এদেরকে দিয়ে যে দেশ চালানো হবে না, এরা যে দেশ চালাইতে পারবে না, আপনাকে প্রোটেক্ট করতে পারবে না, এটা বাংলাদেশের মানুষ এখন সব ভালোভাবেই বুঝে গেছে। সো বাংলাদেশের মানুষ কখনো চাইবে না এরা অ্যাকচুয়ালি বাংলাদেশের ক্ষমতায় আসুক। বাংলাদেশে কখনো জঙ্গি সন্ত্রাসীরা ক্ষমতা নিতে পারবে না, তারা রুল করতে পারবে না। হ্যাঁ, এখন এই মুহূর্তে এই জঙ্গি সন্ত্রাসীরা তাদেরকে এম্পাওয়ার করছে ডক্টর ইউনূস, বাট এটা শর্ট টাইম ইজ গোনা গো অ্যাওয়ে ভেরি সুন। এটা থাকবে না, এটা কোনো না কোনো ভাবে ফেলে দেওয়া হবে। তো যারা ভয় পাচ্ছেন আওয়ামী লীগ ব্যাক করবে, হ্যাঁ আপনাদের ভয় পাওয়াটা মূলক, ভয় পেতে থাকেন, কারণ ভয় পাওয়া জরুরি। এই ভয় পাওয়াটার মানেই হচ্ছে যে আপনারা জানেন কার অ্যাকসেপ্টেবিলিটি কোথায়, এবং আপনারা এটাও জানেন যে আপনাদের মুখোশ একেবারেই সরে গেছে, আসল চেহারা বের হয়ে আসছে। এখন যা হবে সেটা থেকে বাঁচার কোনো উপায় নেই। সেটা বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়া গেলে আপনাদের ভয় লাগে, আমরা একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেও দেখা যায় যে প্রেস সেক্রেটারি আমাদের নাম ধরে আবার স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, বা এনিথিং হোয়াট এভার ইট হ্যাপেন্স, আপনারা সবকিছুতে এখন ভয় পাবেন। এখন আমরা একটা হাঁচি দিলেও আপনারা ভয় পাবেন। এটাও একটা পানিশমেন্ট বলতে পারেন, কিন্তু এটা কিছু না, এটা একটা ট্রেলার। সামনে আরো বাজে সময় আসতেছে যখন আপনাদের ভয়গুলো সত্যে পরিণত হবে। হ্যাভ এ গুড ওয়ান। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোথায় যাচ্ছেন সেটি এখন বড় খবরের অংশ হয়ে দাঁড়িয়েছে। ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি-তে অংশগ্রহণ শেষে 26শে সেপ্টেম্বর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জেনারেল ওয়াকার। সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে মালয়েশিয়াতে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে জেনারেল ওয়াকারের বৈঠক হয়েছে, অথচ ভারতীয় সেনাপ্রধান আইপিএসিসি এর বৈঠকে অংশ নিতে মালয়েশিয়ায় যাননি। তিনি আইপিএসিসি এর সম্মেলনের সময় ভারতীয় ছিলেন। ওই রটনার রেশ কাটতে না কাটতেই সামাজিক মাধ্যমের আরেকটি খবর হলো জেনারেল ওয়াকারুজ্জামান চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। অনেকে বলছেন তিনি আন্তর্জাতিক একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে দিল্লি যাবেন, অনেকে আবার এর পেছনে গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বিশেষ করে দিল্লিতে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন, তাই অনেকে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন। তবে সেনাবাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে একটি নয়, মধ্য অক্টোবরে ভারতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে, আর দুটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণও পেয়েছেন জেনারেল ওয়াকার। সূত্রগুলো বলছে জেনারেল ওয়াকার দুটি সম্মেলনের কোনোটিতেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্ন হলো, কেন বাংলাদেশের আর্মি চিফ এত গুরুত্বপূর্ণ দুটি সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন না ভারতে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 22শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি-তে যোগ দেওয়ার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মালয়েশিয়া গিয়েছিলেন। তার এই সফর ছিল 4 দিনের। 14তম ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স বা আইপিএসিসি এর 49তম ইন্দো প্যাসিফিক আর্মিস ম্যানেজমেন্ট সেমিনার বা আইপিএএমএস এবং 11তম সিনিয়র এনলিস্টেড ফোরাম বা সেলফ মালয়েশিয়ার কুয়ালালামপুরে 23 থেকে 25শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর মধ্যে আইপিএসিসি হলো সেনাপ্রধানদের জন্য, আর আইপিএএমএস হলো ডেপুটি চিফ এবং সিনিয়র র্যাঙ্কিং কর্মকর্তাদের বা লেফটেন্যান্ট জেনারেল থেকে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের জন্য। মালয়েশিয়ান এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনটির প্রধান লক্ষ্য ছিল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্থল বাহিনীর মধ্যে সহযোগিতা, আন্তঃকার্যক্ষমতা এবং সমন্বয় বাড়ানো। সম্মেলনে মোট 25 থেকে 27টি দেশের 190 জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন, যার মধ্যে 12টি দেশের সেনাপ্রধান ছিলেন। যে দেশগুলোর সেনাপ্রধানরা উপস্থিত ছিলেন তার মধ্যে রয়েছে মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং বাংলাদেশ। 27শে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে কনফারেন্স শেষে জেনারেল ওয়াকারের দেশে ফিরে আসার খবর জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সেনাপ্রধান 26শে সেপ্টেম্বর রাতে দেশে ফিরেছেন। তিনি ওই সফরে যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক কমান্ডার কমান্ডিং জেনারেল
রোনাল্ড প্যাট্রিক ক্লার্ক এবং মালয়েশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ হাফিজউদ্দিন জানান্তের সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। বিজ্ঞপ্তির সাথে 3টি ছবিও সরবরাহ করা হয়েছিল। জেনারেল ওয়াকার মালয়েশিয়া থাকাকালে কিছু ভারতীয় গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে রটিয়ে পড়ে তিনি সেখানে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন। বিশেষ করে একই সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন। অনেকেই দুইজনের এই সফরকে বেশ চমকপ্রদভাবে উপস্থাপন করেছেন, কিন্তু আইপিএসসি এর 14তম সম্মেলনের দুই আয়োজক মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মেলনে অংশ নেওয়া সেনাপ্রধানদের যে ছবি প্রকাশ করা হয়েছে, সে ছবিতে দেখা যাচ্ছে ভারতীয় সেনাপ্রধান নেই। আমরা বিষয়টি নিয়ে আরো অনুসন্ধান করে দেখেছি। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল 23 থেকে 25শে সেপ্টেম্বর। সেই সময় ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতেই ছিলেন। ওই সময় ভারতীয় সেনাপ্রধান যে দেশটির দুটি হাই প্রোফাইল ইভেন্টে অংশ নিয়েছিলেন সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। গত 23শে সেপ্টেম্বর জেনারেল দ্বিবেদী নয়াদিল্লির মানিক সেন্টার প্রথম ট্রি সার্ভিসেস একাডেমিয়া টেক সিম্পোজিয়াম বা টিস্যাটস এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠও উপস্থিত ছিলেন। একই দিনে জেনারেল দ্বিবেদী চণ্ডীগড়ে ভারতীয় বিমান বাহিনীর ঐতিহাসিক মিগ-21 বিমানের কর্মক্ষম পরিষেবা থেকে অবসরের অনুষ্ঠানেও যোগ দেন। দর্শক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে ভারতীয় সেনাপ্রধানের এমন বৈঠকের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর হলো অক্টোবরের মাঝামাঝিতে দিল্লিতে যেতে পারেন বাংলাদেশের সেনাপ্রধান। বিডি নিউজ 24 সহ একাধিক গণমাধ্যমে 2রা অক্টোবর এ ধরনের খবর প্রকাশিত হয়। খবরে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে 14 অক্টোবর 2 দিনের এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিডি নিউজের খবরে বলা হয়, সেনাপ্রধান ওই সম্মেলনে যোগ দিলে তা হবে 24-এর গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ের সফর। 1 অক্টোবর সম্মেলনের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠানো দেশগুলোর সেনাপ্রধানদের সম্মেলন আগামী 14 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত হবে। এবারের ইউএনটিসিসি কনক্লেভটি ভারতীয় সেনাবাহিনী আয়োজন করছে। বিশ্বের 30টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। সেই 30টি দেশের মধ্যে বাংলাদেশের নাম আছে। এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ এবং ধারাবাহিক অবদানকারী দেশ। বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের 5,685 জন শান্তিরক্ষী নিয়োজিত আছে। শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। তবে পাকিস্তান জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈন্য পাঠালেও এবারের সম্মেলনে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটমেন্টসের এক খবরের বরাত দিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলো খবর পরিবেশন করে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার অক্টোবরে ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। সূত্রগুলো বলছে, একই সময়ে ভারতে আরো একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সেটি হলো সাউথ এশিয়া কাউন্টার টেররিজম কনফারেন্স 2025, যেটি হবে 13 থেকে 16 অক্টোবর পর্যন্ত। তবে এই সম্মেলনটির খবর বাংলাদেশের গণমাধ্যমে আসেনি। জেনারেল ওয়াকার দিল্লি যাচ্ছেন এমন খবর বাংলাদেশের প্রতিষ্ঠিত গণমাধ্যমে আসার পর সেটি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। দুটি কারণে এই আলোচনা বেশ জমে ওঠে। প্রথমত, দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয়ত, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ে নতুন করে ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু হয়েছে। গত বছরের 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে প্রথম কয়েক মাস সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের মিত্ররা ভারত বিরোধী বক্তব্য দিতেন। তবে 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসের মধ্যকার বৈঠকের পর সেটি কমে গিয়েছিল। এমনকি সরকারের মিত্ররাও ভারত বিরোধী বক্তব্য কমিয়ে দিয়েছিল। এর মধ্যে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গিয়ে 2 দফা ভারত সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। সবশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনা বিজয়ের বেশে দেশে ফিরে আসবে এমনটাই আশা করে ভারত। আবার দেশের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার জন্য ভারতকে দায়ী করে প্রকাশ্যে বক্তব্য দেন। যদিও ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন এ ব্যাপারে কিছু বলা হয়নি। এমন পরিস্থিতিতে জেনারেল ওয়াকারের দিল্লি সফরের ইঙ্গিত সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। সূত্রগুলো বলছে, সেই আলোচনায় জল ঢেলে দিয়েছেন সেনাপ্রধান নিজেই। তিনি নিজে দুটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না, বরং
প্রতিনিধি পাঠাবেন। সূত্রমতে জেনারেল ওয়াকারুজ্জামানের পরিবর্তে আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড বা আরড্রকের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান এই দুটি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। প্রশ্ন হলো, যেখানে বাংলাদেশ জাতিসংঘের মিশনে অন্যতম প্রধান অবদানকারী, সেখানে সেনাপ্রধান নিজে কেন এত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এড়িয়ে যাচ্ছেন? এর পেছনে কৌশলগত কারণ অবশ্যই রয়েছে। সূত্রগুলো জানাচ্ছে, সেনাপ্রধানের এই সফর বাতিল করা হয়েছে অবাঞ্ছিত সমালোচনা বন্ধ করার জন্য একটি সচেতন কৌশল হিসেবে। এই মুহূর্তে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে সেনাপ্রধানের দিল্লি সফর বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর মধ্যে চলমান সম্পর্ককে ঘিরে অতিরিক্ত মনোযোগ আকর্ষণ না করার জন্য একটি পদক্ষেপ। অর্থাৎ দেশের অভ্যন্তরে যেন কোনো রকম অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক বা সমালোচনার সৃষ্টি না হয়, সে কারণেই এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সেনা সূত্র নিশ্চিত করেছে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শান্তিরক্ষা মিশনের কনক্লেভে সাধারণত সেনাপ্রধানরা স্ত্রী গিয়ে থাকেন। জেনারেল ওয়াকারের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয়, আর শেখ হাসিনা দিল্লিতেই অবস্থান করছেন। এরই মধ্যে অনেক সাবেক সেনা কর্মকর্তারাও সামাজিক মাধ্যমে তার এই দিল্লি যাওয়ার খবরে ঝড় তুলেছেন। তাদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেনারেল ওয়াকারের আত্মীয় হওয়ায় এই সফরে তার সাথে কোনো গোপন সাক্ষাৎ বা আলোচনা হতে পারে, যা দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে। আরেক পক্ষের দাবি, সেনাপ্রধানের এই ধরনের সফর রাজনৈতিকভাবে কম্প্রোমাইজড হতে পারে। তবে সেনাবাহিনীর একটি সূত্র বলছে, বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক রয়েছে। কয়েক মাস আগে ভারতের সেনাপ্রধান বিষয়টি নিয়ে কথা বলেছেন। ওই সূত্রটি বলছে, তথ্য প্রযুক্তির এই যুগে কারোর সাথে বৈঠক করতে হলে সশরীরে গিয়ে বৈঠক করতে হবে, এমন ধারণা অবান্তর। ফলে তেমন কিছুর আশঙ্কা থাকলে সেটি দিল্লি না গেলেও ঘটা সম্ভব।